হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। এখন দুপুরবেলা, আর আজকে আমার একটু মাছের ঝাল খেতে ইচ্ছা করছে, যেটাকে ফিশ কারি বলা হয় ইংলিশে বা হিন্দিতে। অনেকে আছে যারা নন বেঙ্গলি, তারা মাছের ঝাল কি বোঝে না, যেটাকে মাছের কালিয়া বলে। হিন্দিতে কি বলে জানি না, আমি জন্য ফিশ কারি বলে দিলাম। আমি নর্মালি রান্না বান্না খুব একটা করি না, তোমরা জানোই। আর একবার রান্না করলে সেটা স্টোর করে রাখি আগামী 3-4 দিন, যাতে আমার চলে যায়, কারণ রোজ রান্না করার সময় পাই না। বাট আজকে সকাল থেকে একটু মাছ খেতে ইচ্ছে করছিল। ভেবেছিলাম মাছটা ভাজা করে খাবো, কারণ বাড়িতে ডাল আছে, কুঁদরি ভাজা আছে, আলু রয়েছে বয়েলড। বাট বাড়িতে মাছ কিনে আনার পরে মাইন্ড চেঞ্জ হয়ে গেল। মনে হলো যে মশলা বাটা রয়েছে, অ্যাকচুয়ালি আমার কাছে মশলা, এই যে দেখো, আগের দিন তরকারি বানিয়েছিলাম একটু, 1 সপ্তাহ আগে মশলা বেঁচে গিয়েছিল, এই মশলার কন্টেনারই মশলাটা রাখা। তো যেহেতু আদা রসুন কিছুই ছাড়াতে হবে না, সমস্ত কিছু রেডি রয়েছে, তো ভাবলাম চলো মাছের ঝাল বানিয়ে নিই, একটু শুকনো শুকনো করে ফিশ কারি বানাবো। তার জন্য সমস্ত প্রিপারেশন করা হয়ে গেছে। এই যে দেখো মাছ, এখানে 1 2 3 4 5 পিস, 2 2 4 5 6, হ্যাঁ 5 থেকে 6 পিস মাছ আছে। আর একটা মাথা রয়েছে 2 টুকরো করা কাতলা মাছ। তো এখানে 6 পিস মাছ দেখতে পাচ্ছ। যদি 2 পিস করে খাই তো আমার এটা প্রায় 3 দিন চলে যাবে, আর যদি 1 পিস করে খাই তো 6 দিন চলে যাবে। বুঝতেই পারছো, আমি যখনই রান্না করি ঠিক এরকম একটু বেশি কোয়ান্টিটিতে করি, তাতে সময় বাঁচে, গ্যাস বাঁচে, তেল বাঁচে, মশলা বাঁচে, সমস্ত কিছু বাঁচে, আর খাবারটাও সঙ্গে সঙ্গে পাওয়া যায়। তো ভাবলাম চলো আজকে তাহলে একটু ফিশ কারি বানিয়ে নিই। আর মাছ খেতে খুব ইচ্ছে করছিল, আজকেই বাজার করে এনেছি, 1 কিলো মাছ কিনেছি, বাকি মাছ ফ্রিজে স্টোর করে দিয়েছি, অন্যদিন চলে যাবে। আরো 6 পিস মাছ ভেতরে আছে, আর এখানে 6 পিস আজকে রান্না করব। আর একদম বেঙ্গলি স্টাইলে ফিশ কারি বানাবো। অনেকেই আছো যারা নন বেঙ্গলি, আমার চ্যানেলে রিকোয়েস্ট করো যে ফিশ কারি কি করে তুমি বানাও, বেঙ্গলি স্টাইল ফিশ কারি রেসিপি শেয়ার করো। তো আমি কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ ফিশ কারি অনেক রকম ভাবে বানানো হয়। আমি জাস্ট তোমাদের সাথে আমার প্রসেসটা শেয়ার করব, আমি কিভাবে বানাই। তো চলো শুরু করছি। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু করা হয়ে গেছে, জাস্ট আমি এখন রান্নাটা শুরু করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আর গ্যাসও জ্বালিয়ে দিয়েছিলাম, যাতে কড়াইটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এই যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ মাছটা তো ভাজা হয়নি, মাছ ভাজতে হবে। নর্মালি আমি রান্না করি রিফাইন্ড অয়েল, রিফাইন্ড অ্যাকচুয়ালি রাইস ব্র্যান অয়েলটা ইউজ করি, বাট আজকে সর্ষের তেলে রান্না করব, কারণ মাছ মানেই সর্ষের তেল, মাংস মানেই সর্ষের তেল। বাট অনেকে রয়েছে যারা হেলথ কনসিয়াস, অনেকে অলিভ অয়েল ইউজ করে, অনেকে কোকোনাট অয়েলে রান্না করে খায়, অনেকে সানফ্লাওয়ার অয়েলে রান্না করে খায়। আমাদের ভাই বাঙালি মাছ মাংস মানে আমাদের কাছে সর্ষের তেল। তাও মাঝে মাঝে এমনও হয়েছে যে আমি আমার হোয়াইট অয়েলেই রান্নাগুলো করে নিয়েছি। খুব একটা বেশি কিছু তফাৎ কিন্তু আমার মনে হয় না। হোয়াইট অয়েলে রান্না করা আর মাস্টার্ড অয়েলে রান্না করা, দুটোর মধ্যে তফাৎ আমি খুব একটা বেশি কিছু বুঝতে পারি না। সো যাই হোক, চলো তেল গরম হয়ে গেছে, বড় গ্যাসে এই জন্যই বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেছে গরম। অ্যান্ড আমি এখানে মাছটা তো সব খাবো না, আমাকে রাখতে হবে, তো তার জন্য এই যে কন্টেনার বের করে নিলাম। মাছ ভাজা হলে একবারে মাছ ভাজাটা এতেই তুলি। চলো কি বড় বড় আর মোটা মোটা পিস কাটিয়েছি। টোটাল 5টা পিস মাছ দিয়ে দিয়েছি, ভাজা হবে। আর এইখানে দেখো মাথা, আজকাল মাথা কিনতে গেলে তুমি গোটা নিলে তো গোটা মাথাই তোমার ভাগে পড়বে, আর মাছ হাফ যদি নাও তার সাথে হাফ মাথা তোমাকে চাপিয়ে দেবে। তো এই যে কাতলা মাছ 300 টাকা কিলো দিয়েছে, যদি মাথা নিয়ে মাছ কেনো 1 কিলো তাহলে 300 টাকা, আর যদি মাথা ছাড়া মাছ কেনো তাহলে হয়ে যাচ্ছে 400 টাকা। এটা হচ্ছে কাতলা মাছের দাম। তো যাই হোক, আমার রুইয়ের থেকে কাতলা বেশি ভালো লাগে, কারণ কাতলাটার টেস্টে একটু আলাদা থাকে। আমি বেশিরভাগ কিনলে কাতলা মাছই কিনে নিয়ে আসি, আর সেটাও হবে বড় পিস কাতলা, মানে এক একটা পিস এরকম চওড়া চওড়া মোটা মোটা হবে। কাতলা মাছের পেটিটা খেতে অসাধারণ লাগে, বাট আজকে আমি পেটি পাইনি, কারণ কাতলা মাছটা কাটা পোর্শনটাই আমি নিয়েছি সেই জন্য। তো এইভাবে
মাছ তো ভাজতে তোমরা জানোই, আর কি বলবো। এটা ভাজা হলে মাথা ভাজবো, এই দুটো ভাজা হয়ে গেলে তারপরে আমার ফিশ কারি বানানো শুরু করব। তো চলো আমি এটা ভেজে নিই, তারপরে ফেরত আসছি। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমার কাছে এক পিস বয়েলড আলু ছিল, ওই আলুটাকে কেটে নিচ্ছি। মাছে একটু আলু না দিলে হয় না, বানাচ্ছি মাছের ঝাল, বাট যেহেতু বয়েলড আলু আছে তাই বয়েলড আলুটাকে একটু ফ্রাই করে দিয়ে দেবো। আর যদি বয়েলড আলু না থাকতো তাহলে আজকে আর মাছের ঝালে আলু পড়তো না, কারণ আর আলু দিতামই না আমি। চলো, মাছ তো ভাজা হয়ে গেছিল, শেষে মাছের মাথাটা বেঁচেছিল সেটাও হয়ে গেল, তুলে নিলাম। এন্ড নাও এই যে 6 পিস আলু কেটেছি, কিচ্ছু না, আলু পুরো বয়েল রয়েছে, জাস্ট হালকা করে আলুটা একটু লাল করে ভেজে নেব, দিয়ে তুলে নেব। আর বাদ বাকি সমস্ত কিছু রেডি আছে, কাটার আর দরকার নেই। আলু বয়েল হয়ে গেছে, আলু তুলবো, বাট তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমি মশলার মধ্যেও পেস্ট করেছি আদা রসুন কাঁচা লঙ্কার সাথে, বাট গ্রেভিটা একটু হবে সেই জন্য পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিলেই ব্যাস রান্না কমপ্লিট। আলুটা তুলে নিচ্ছি। বয়েল করে রান্না করলে এইভাবে রান্নাটা আরো তাড়াতাড়ি হয়, নইলে আলু ভাজতে আলাদা সময় যেত। আর ভাত করে রাখাই আছে, মানে ফ্রিজে ভাত ছিল, সেই ভাতটাকে বের করে গরম করে রেখেছি, তাই ভাতের কোনো ঝামেলা নেই, রান্না হলেই খেতে বসে যাব। আর আজকে এই ভিডিওটা রান্না করছি ঠিকই, কিন্তু ভিডিওটাও কিন্তু রিকোয়েস্টেড। সেটা হচ্ছে আমার চ্যানেলে বারবারই কমেন্ট আসে, কিছু জন আছে যারা বারবার বলে আমাকে মাথায় লাল গামছা বেঁধে ব্লগ করো। তো আজকে আমি হেয়ার ওয়াশ করেছি, সমস্ত কাজ শেষ করে হেয়ার ওয়াশ করার পরে হেয়ারটা এইভাবে ভিজে, চুলটা বান করা থাকে জানো তোমরা, একটু চুলের জলটা গামছাতে সোক হয়ে যায়, দেন হেয়ারটা ফুলি, নইলে জামা কাপড় ভিজে যাবে। তো সেই জন্য আজকে আমি হেয়ার বান বানিয়ে রেখেছি। আর তার সাথে রিকোয়েস্ট এসেছিল আমার কাছে পার্পল কালারের শাড়ি পরে একটা গুড নাইট ব্লগ বানাও। গুড নাইট ব্লগ বানানো হলো না, আমি এটা একটা কুকিং ব্লগ বানিয়ে দিলাম পার্পল কালারের শাড়ি পরে। দেখো এই শাড়িটা অনেক পুরনো শাড়ি, আমার ছেলে তখন আমার কোলে একদম ছোট্ট ছিল, 6-7 মাসের হবে, সেই সময়কার কেনা শাড়ি। যেহেতু শাড়ি বেশি আমি পরি না, তুলে রাখা হয় বেশিরভাগই শাড়ি, তো সেই জন্য শাড়িটা এখনো পুরো ভালোই রয়েছে, খুব সুন্দর শাড়ি। এই দেখো শাড়িটার মধ্যে এরকম জারি ওয়ার্ক করা রয়েছে, এটা হচ্ছে আঁচল, আর পুরো শাড়িতেই ছোট ছোট জারি ওয়ার্ক করা রয়েছে। তো শাড়িটা তুলে রাখা হয় বলেই শাড়িটা এখন অবধি এত ভালো আছে। চলো, পেঁয়াজ লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এই যে ব্রাউন কালার এসে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা, যেটা আগে থেকে বেটে ফ্রিজে রাখা ছিল। যখনই মশলা ভাজবে, মানে আদা রসুন কড়াতে দিলেই ছ্যাক করে ওঠে, চারিদিকে ছড়িয়ে যায়। আদা রসুন দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নুন দিয়ে দেবে, তাহলে ছিটকানো ব্যাপারটা হবে না। এটা একটা ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, আমিও আগে জানতাম না, কুকিং ব্লগ দেখে দেখে এগুলো শিখেছি। আগে আমারও হতো, পুরো রান্নাঘর গ্যাস নোংরা হয়ে যেত, মানে গ্যাসের আশেপাশে সমস্ত কিছু ছিটকিয়ে যেত তেল মশলাতে। তারপর থেকে এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখছি যে না, ছিটকানো ব্যাপারটা হয় না। ব্যাস হয়ে গেল। এবার এই মশলার বাটিটা একটু ধুয়ে নেবো। চলো, এর মধ্যেই দিয়ে দেবো হচ্ছে কেটে রেখা, মানে আগে থেকে কেটে রাখা একটা ছোট্ট টমেটো। টমেটো আমি ইউজ করি না রান্নায়, আমার মনে হয় না টমেটো দিলে আলাদা কিছু হয়, টমেটোর জায়গায় টমেটো সস দিয়ে দিই। ব্যাস, এটাকে এবার ভালো করে একটু ভাজতে হবে। আর এর মধ্যে এবারে অ্যাড করে দেবো হচ্ছে গুঁড়ো মশলা। তরকারিতে স্বাদ তখনই আসে যখন তরকারির যে মশলাটাকে খুব ভালো করে ফ্রাই করবে। শুধুমাত্র এত তেল আর এত মশলা দিয়ে রান্না কিন্তু কখনোই ভালো হয় না।
যদি না তোমরা মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়েছো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ দিলাম, এটা হচ্ছে ধনে গুঁড়ো 1 চামচ ধনে, 1 চামচ জিরে পাউডার, আর তার সাথে দেব হচ্ছে একটু গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা খুব বেশি দেব না, কারণ কাঁচা লঙ্কা বেটেছি অনেকগুলো, জাস্ট কালার হওয়ার জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কাটা দিলাম। আর এই যে গুঁড়ো লঙ্কা, এই গুঁড়ো লঙ্কাতে কখনোই ঝাল হবে না, কারণ এটা ওই যে কাশ্মীরি মির্চ বলে না, সেই কাশ্মীরি মির্চ এটা জাস্ট কালার হওয়ার জন্য ইউজ করা হয়। আর ঝাল হওয়ার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। ব্যাস হয়ে গেল। জলটাও দিয়ে দিলাম, আর তেল দিচ্ছি না। যা তেল ছিল মাছ ভাজার পরে, সেই মাছ ভাজা তেলেই কিন্তু আজকে রান্নাটা হবে। এইবারে এইটাতে একটু লাগবে আমার সময়, খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। আর এই সময় গ্যাসের আঁচটাকে করে দিতে হবে একদম কম। আর এই ফাঁকে আমি এখন এই যে মশলার ডিব্বাগুলো খুলেছিলাম, সব মশলার ডিব্বাগুলো তুলে রাখি। আমি যে মশলার কন্টেনার ইউজ করি, যার মধ্যে সব মশলা একটু একটু বার করা থাকে, ওখানে শেষ হয়ে গেছে, ঢালা হয়নি, তাই আজকে ডাইরেক্ট ইউজ করলাম। চলো এবারে দিয়ে দিচ্ছি জল। তরকারি ঝোল তো আমি করব না, মাখো মাখো মতন হবে, সেই জন্য জলটা পরিমাণ মতনই দিতে হবে। ব্যাস, জোরটা বাড়িয়ে দিচ্ছি গ্যাসের। এবার দিয়ে আমি এটাকে এবারে চাপা দিয়ে দিচ্ছি। রান্না প্রায় কমপ্লিট। এবারে একটা কাজ বাকি আছে করার, সেটা হচ্ছে লাস্ট ফিনিশিং ধনে পাতা। ধনে পাতা ছাড়া তো তরকারি হয় না ভাই। ধনে পাতা আমাদের 12 মাস লাগে। এখন শীতকাল, এখন ধনে পাতা খুবই সস্তা, তাই ধনে পাতা কেনাটা ইজি। 10 টাকা নিলে এক বান্ডেল দিয়ে দিচ্ছে। বাট গরমকালে ধনে পাতার কিন্তু দাম অনেক বেড়ে যায়, তবুও আমরা কিনি। তখন তো 10 টাকার ধনে পাতা দেয়ই না, ধনে পাতা তখন প্রায় 30 টাকা 40 টাকা শ পাওয়া যায়, তবুও আমরা কিনি। কারণ এই ধরো আলুর দম বানালে, একটু পনিরের তরকারি করছো, এই সমস্ত তরকারি, মাছের ঝোল বলো বা ঝাল বলো, ধনে পাতা দিলে না একটা ধনে পাতার গন্ধ আসে, বেশ ভালো লাগে খেতে। কিন্তু অনেকেই আছে আবার ধনে পাতার গন্ধ ভালো লাগে না, যেমন আমার বাবা, উনি ধনে পাতা খেতেনই না, তাই জন্য ওনার তরকারি আগে তুলে নিয়ে তারপরে ধনে পাতা দেওয়া হতো। বলতো ধনে পাতার খুব বাজে গন্ধ। আর যদি কখনো ধনে পাতা দেওয়া তরকারি খেতে দেওয়া হতো বাবাকে, হয়তো ভুল করে দিয়ে ফেলেছি, বাবা খুব রেগে যেত। ধনে পাতাটা এতটাই বাবার খেতে অপছন্দ ছিল যে মা ধনে পাতা কিনতে বললে বাবা ধনে পাতা কিনতো না, মনে থাকলেও কিনতো না। আর বাড়ি এসে বলতো ধনে পাতা কিনতে ভুলে গেছি, আর ধনে পাতা নেই বাজারে, এইরকম করে বলতো। মানে এতটাই অপছন্দ ছিল। বাট আমার খারাপ লাগে না, আমার তো বেশ ভালো লাগে, তাই ধনে পাতাটা অ্যাড করি, সেই জন্য আজকেও দিচ্ছি। কথা বলতে বলতে ঝোল ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে এই যে ভেজে রাখা মাছ আর আলুটা অ্যাড করে দেব। খুব বেশিক্ষণ এটা ফোটাতে লাগবে না, জল কম দিয়েছি, আলুটাও সিদ্ধ করা আছে, মাছও ভাজা আছে, জাস্ট একটু বয়েল হবে, ঝোলগুলো বেশ মাছের মধ্যে ঢুকে যাবে, মাছগুলো ফুলে যাবে, দিলে তরকারি কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। তরকারি কিন্তু আমার হয়ে গেছে। আর আমার না কাজ ফেলে রাখতে ভালো লাগে না। খুব কম হয়েছে যে আমি রান্না করার পরে গ্যাস নোংরা রেখে দিয়েছি, রান্না করার পরে বাসনপত্র ছেড়ে দিয়েছি, কাজ ফেলে রেখে বসা যায় না। তাই জন্য আমি মেনলি হচ্ছে এই গ্যাস ফ্যাস মোছা এগুলো না রান্না করার সঙ্গে সঙ্গেই করে দিই। পরে বললে পরে আর হয় না, নোংরাটা নোংরাই থেকে যায়। আর গ্যাস খুব বেশি নোংরা হয়নি, শুধু তো মাছের ঝোল বানিয়েছি, একটু তেল ছিটকে ছিল, সেটাই ছিল, মুছে দিলাম, ব্যাস ডান। মশলা ভাজার ঝাঁঝ এখনো আসছে। তো আমার কিন্তু রান্নার ডান। গ্যাসটা বন্ধ করে দিলাম, এই বাটিটা নিয়ে নিলাম,
একটু ঝোলঝোল আছে, তবে সেটা ভাত দিয়ে খেতে ভালোই লাগবে। মাছ তো ভাত দিয়ে খাওয়ার সময় একটু মনে হয় একটু যদি ঝোল থাকতো মেখে খেতে সুবিধা হতো, সেই সুবিধার্থে আজকে একটু ঝোল রেখেছি। এটা কিন্তু ঠান্ডা হলে পুরোটাই শুকিয়ে যাবে। এই যে দেখো মাছের ঝোল, খুব বেশি ঝোল কিন্তু নেই। ডান। আমি এবারে মাছের ঝোলটা এখানে এই বোলটার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এই বাটিতে তরকারি ঢালার সময় হয় আমার ভীষণ মুশকিল, আমি পারি না। এই একটা কাজ যেটা আমি খুব ভালো করে করতে পারি না। ডান। কড়াইটা পুরো গরম হয়ে গেছে, গরম লাগছে ধরতে। ওকে, একলার জন্য এই তরকারি 3-4 দিন আরামসে চলে যাবে। আর এই যে ধনেপাতা, চারিদিকে মেখে গেছে তরকারিটা ঢালার সময়। ব্যাস, এটা এবার আমি এইভাবে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এক্ষুনি খাবো না, একটা ভিডিও বানানো বাকি রয়েছে, সেটা হচ্ছে হেয়ার ড্রাইং ব্লগ। কিছুদিন আগে আবার রিকোয়েস্ট এসেছিল হেয়ার ড্রাইং ব্লগ করো, 2 মিনিট হেয়ার ড্রাই করো, কন্টিনিউ 2 মিনিট হেয়ার ড্রাই করো। আমি হেয়ার ড্রাইটা করি না, কারণ ভিজে চুল ঝাড়তে গেলে না অনেক বেশি চুল পড়ে, সেই জন্য আমি খুব একটা করি না। বাট যখন দেখি বারবার রিকোয়েস্ট আসছে তখন একবার করি, মানে 10-12 বার রিকোয়েস্ট করলে একবার করি। তো যাই হোক, এই যে দেখো মাছের ঝাল রেডি। এবার এই যে বাসনগুলো বেরিয়েছে আমাকে এগুলোকে মাজতে হবে, সব করে নেব। বাসন মাজবো আগে, তারপরে হেয়ার ড্রাইং ব্লগটা বানাবো, দেন খেতে বসবো। কারণ খেয়ে উঠে আমার কিচ্ছু করতে ভালো লাগে না। খেয়ে উঠে কোনো বাসন মাজবো না, শুধুমাত্র আমার যে থালাটা আছে যেটাতে খাবো সেটাকে ক্লিন করব। আদারওয়াইজ খাবার পরে না আমার সত্যি বলছি একদম কিচ্ছু করতে ইচ্ছে করে না, মনে খেয়ে গিয়ে বসবো বা শোবো এরকম একটা কিছু। সেই জন্য আমি সমস্ত কাজ গুটিয়ে রেখে নিই। বাড়ির সমস্ত কাজ করা হয়ে গেছে, শুধু এইটুকখানি বাকি রয়েছে। সো যাই হোক, চলো ভিডিওটা এখানে অফ করছি। মাথায় লাল গামছা বেঁধে ব্লগ হয়ে গেল, পার্পল শাড়ি ব্লগ হয়ে গেল, ফিশ কারি ব্লগ হয়ে গেল। একটা ভিডিওতে 3টে রিকোয়েস্ট করে দিলাম, মানে ইনক্লুডেড 3 রিকোয়েস্ট। তো চলো ভিডিওটা এখানে অফ করছি। এবার তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আশা করছি ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো। আর যারা আমার ভিডিওটা দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, জোর করছি না, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে, যদি ভবিষ্যতে আমার ভিডিও আরো দেখতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও। তাহলে আমার ভিডিওর যে নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে। আমি মোটামুটি প্রতিদিনই ভিডিও আপলোড করি, প্রতিদিনের যে ভিডিও তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।